হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের পরমাণু গঠন চ্যাপ্টারের 5th যে লেকচার, সেই 5th লেকচারে এসে পৌঁছেছি। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম যে বোরের পরমাণু গঠন চিত্র। তো বোরের পরমাণু গঠন চিত্রের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে আমরা কক্ষপথের ব্যাসার্ধ বের করা, ইলেকট্রনের শক্তি বের করা, তরঙ্গদৈর্ঘ্য বের করা এগুলোও করতে পারছি। তো সেই জন্য আজকে আমরা সেই ক্যালকুলেশন গুলো দেখবো যে কিরকম করে আমরা একটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এই সমস্ত ক্যালকুলেশন গুলো করতে পারছি। এটার সাথেই আমরা আরেকটা যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সমারফিল্ডের তত্ত্ব। সমারফিল্ডের তত্ত্ব কি সেই বিষয়টাও আজকে আমরা এটার সাথেই জানবো। ক্লাস শুরু করার আগে বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো আপডেট তোমরা সুবিধে মতো পেয়ে যেতে পারো। ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে যেটা দিয়ে আজকে আমি বললাম যে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, তো কার কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করব? একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে আমাদের ইলেকট্রন গুলো ঘুরছে, বোর বললেন যে সেই ইলেকট্রন গুলি একটি নির্দিষ্ট দূরত্বের একটি কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথে একটি নির্দিষ্ট কি আছে, একটি নির্দিষ্ট শক্তি আছে। যদি আমি এটাকে আমার নিউক্লিয়াস কনসিডার করি, এটা আমার কক্ষপথ হয়, যে কক্ষপথটা কি n ইকুয়ালস টু 1। n সম্পর্কে আমরা আগের দিন জেনেছি, যেটাকে আমরা হচ্ছে কোয়ান্টাম নাম্বার বলছি। nটা কি, যে যে যতটা আমার হচ্ছে যে কক্ষর যে সংখ্যা, n ইকুয়ালস টু 1 মানে প্রথম কক্ষ, n2 মানে দ্বিতীয় কক্ষ, এরকম করে সেই কক্ষগুলো হচ্ছে যাচ্ছে। আর আমার নিউক্লিয়াস থেকে কক্ষের দূরত্ব যত বাড়ছে তত আমার কি হচ্ছে, তত আমার সেই কক্ষের শক্তিটা বাড়ছে। মানে n ইকুয়ালস টু 1 এর যা শক্তি হবে, n ইকুয়ালস টু 2 এর শক্তি অবশ্যই n ইকুয়ালস টু 1 এর শক্তির থেকে কি হবে, বেশি হবে। তো আমার এই n ইকুয়ালস টু 1 যে কক্ষ আছে সেই কক্ষে আমার একটা ইলেকট্রন আছে। ঠিক আছে। এবার আমি যেটা বের করবো সেটা আমি কি বের করবো, আমি হচ্ছে ব্যাসার্ধটা বের করবো। এখান থেকে এটার যে ডিস্টেন্সটা, আমরা ব্যাসার্ধ জানি কাকে বলে, তো আমরা এটার ব্যাসার্ধটাকে হচ্ছে এখন নির্ণয় করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করার আগেই যেটা আমরা ফার্স্টে পড়েছিলাম যে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, তাই না? পরমাণু ক্রমাঙ্ক কাকে বলছে? একটা পরমাণুর মোট যে প্রোটন সংখ্যা, সেই মোট প্রোটন সংখ্যাকে আমরা তার কি বলছি, আমরা তার পরমাণু ক্রমাঙ্ক বলছি। আচ্ছা, তো আমরা এমন একটা পরমাণু ধরছি এখানে যেটার ক্ষেত্রে আমরা জানি না যে তার পরমাণু ক্রমাঙ্কটা কত। তো ধরো আমরা ধরে নিলাম যে ধরি আমাদের যে পরমাণুটা আছে সেই পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক কত? পারমাণবিক ক্রমাঙ্ক আমরা কত ধরে নিলাম? পারমাণবিক ক্রমাঙ্ক ধরে নিলাম জেড। কত ধরে নিলাম? জেড ধরে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি জানি যে আমাদের ইলেকট্রন যেটা থাকে সেই ইলেকট্রনের কি থাকে, ইলেকট্রনের একটা আধান থাকে, তাই না? ইলেকট্রনের কি থাকে, ইলেকট্রনের আধান থাকে। ইলেকট্রনেরও একটা আধান থাকে, প্রোটনেরও একটা আধান থাকে। আমরা আগের দিন কোন একটা ক্লাসে সম্ভবত আমরা পড়েছিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর আধান কত হয় আর এগুলোর ভর কত হয়। ঠিক আছে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনের আধানটা কত, ই। তো ইলেকট্রনের আধান, তো আমরা কি ধরে নিলাম যে আমাদের ইলেকট্রনের আধানটা কত, ই আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে নিউক্লিয়াস, এখানে দেখো যে নিউক্লিয়াস আর আমাদের যে ইলেকট্রনটা আছে, এদের দুটোর মাঝখানে কি আছে, একটা দূরত্ব আছে, তো তাই না? এই দুটোর মাঝখানে কি আছে, একটা দূরত্ব আছে। এবার নিউক্লিয়াসটা হচ্ছে আমার পজিটিভ, নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ, কারণ যেহেতু নিউট্রনের কোনো চার্জ থাকছে না, প্রোটনের চার্জ পজিটিভ, ওই জন্য আমাদের যেটা নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসটাও কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। আর আমাদের যে ইলেকট্রনটা, ইলেকট্রনটার চার্জ কি, নেগেটিভ। তো আমরা জানি যে পজিটিভ নেগেটিভ পরস্পরকে কি করে, আকর্ষণ করছে, তাই না? পজিটিভ নেগেটিভ পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে। তো যদি ওরা পরস্পরকে আকর্ষণ করেই থাকে তাহলে ওদের আকর্ষণ বলটা কত হবে? এবার আমরা কি করেছি, আমরা তোমার কুলম্বের যে সূত্র, কুলম্বের সূত্র আমরা কি পড়েছি, যে দুটি যদি বিপরীত আধান পরস্পরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কত হবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিন্তু আমরা নির্ণয় করা শিখেছি কোথা থেকে, কুলম্বের সূত্র থেকে। তাহলে যদি আমরা লিখি যে
আমরা যদি এই নিউক্লিয়াস আর ইলেকট্রন এর মধ্যে যদি আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি যে তাহলে কুলম্বের সূত্রের সাহায্যে আমরা কি বলতে পারি? কুলম্বের সূত্রের সাহায্যে আমরা বলতে পারি যে এদের মধ্যে যে দূরত্বটা হবে সেই দূরত্বটার উপরে আর এদের আধানগুলোর উপরে কি হবে, এদের আধানগুলোর উপরে আমার কোনটা ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হচ্ছে এদের যে আকর্ষণ বলটা। তাহলে এদের আকর্ষণ বলটা কার সাথে প্রপোর্শনাল হবে? আমরা কুলম্বের সূত্রে পড়েছি যে আধানগুলোর সাথে সমানুপাতিক হয়, আর দূরত্বের বর্গের সাথে কি হয়? ব্যস্তানুপাতিক হয়। তাহলে আমার এখানে যদি ইলেকট্রনের আধান ই হয়, তাহলে প্রোটনের আধানও ই হবে। আমরা কি জানি যে ইলেকট্রনের আধানটাকে আমরা মাইনাস দিয়ে লিখছি, আর প্রোটনের আধানটাকে আমরা কি করছি? আমরা প্লাস দিয়ে লিখছি, তাই না? ইলেকট্রনের আধানটাকে আমরা মাইনাস দিয়ে লিখছি, প্রোটনের আধানটাকে আমরা প্লাস দিয়ে লিখছি, কারণ ওরা বিপরীত দিকে ক্রিয়া করছে। কিন্তু ওদের মানটা যদি আমরা খালি নিতে চাই, তাহলে কিন্তু সেটা ই হবে। তাহলে সেটা কি হবে? সেটা ই হবে। তাহলে কুলম্বের সূত্রের সাহায্যে আমরা কি বলতে পারি যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটা কার সাথে সমানুপাতিক? সেটা সমানুপাতিক হলো, সমানুপাতিক কার সাথে? সমানুপাতিক এটা হচ্ছে তো আমাদের যে আধানগুলো আছে, আধানের সাথে সমানুপাতিক। আর কার সাথে ব্যস্তানুপাতিক? দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে এখানে আমার এখানে আধান কত আছে? ই আছে। এখানে আমার আধান কত আছে? ই। কার আধান ই? আমার ইলেকট্রনের আধান ই, আর আমার প্রোটনের আধান কত? প্রোটনের আধানও ই। এখানে দূরত্বটাকে যদি আমরা আর ধরি, দূরত্বটাকে যদি আমরা আর ধরি, তাহলে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, তার মানে কি হবে? আর স্কোয়ার। তাহলে আকর্ষণ বলটাকে যদি আমরা সমানুপাতিক থেকে সমান চিহ্ন আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সমানুপাতিক থেকে সমান চিহ্ন আনতে হলে আমাদেরকে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। সেটা কত হবে? ধরলাম সেটা কে। তাহলে কে ই ইন্টু ই কত হয়ে যাবে? ই স্কোয়ার। আর কি হয়ে যাবে? ও আর হয়ে যাবে হচ্ছে আর স্কোয়ার। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে ইলেকট্রনের আধান আমরা ই ধরেছি, কিন্তু আমাদের পরমাণু ক্রমাঙ্ক কত আছে? জেড। যদি আমাদের একটা যে প্রোটন, সেই একটা প্রোটনের চার্জ যদি আমাদের ই হয়, তাহলে জেড সংখ্যক প্রোটনের চার্জ আমাদের কত হবে? জেড ই। এই জায়গাটা তোমরা একটু কারেক্ট করে নেবে। তাহলে জেড সংখ্যক প্রোটনের আমাদের আধান কত হবে? জেড ই। তাহলে এখানে কি হবে? কে ইন্টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে আমাদের আকর্ষণ বলটা। কিসের আকর্ষণ বল? ইলেকট্রন আর আমাদের নিউক্লিয়াসের মধ্যের যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা আমরা কত পেলাম? আমরা পেলাম কে ইন্টু জেড ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমাদের খালি আকর্ষণ বলই কাজ করে, আকর্ষণ বল কাজ করলে কি হবে? তাহলে তো আমাদের যে ইলেকট্রনটা আছে সেটা গিয়ে আমাদের নিউক্লিয়াসের ওপরে গিয়ে পড়বে, তাই না? তো আমাদের নিশ্চয়ই এমন কোনো একটা বল আছে যে বলটা ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়ার থেকে হচ্ছে আমাদের রক্ষা করছে ইলেকট্রনটাকে, যার জন্য আমাদের মলিকিউলটা কি পাচ্ছে? একটা স্টেবিলিটি পাচ্ছে, আমাদের পরমাণুটা কি পাচ্ছে? একটা স্টেবিলিটি পাচ্ছে। তাহলে একটা বৃত্তাকার কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরছে, তো সেই ঘোরার ফলে কি হবে? তার একটা কেন্দ্রাতিক বল উৎপন্ন হবে। তার কি হবে? একটা কেন্দ্রাতিক বল উৎপন্ন হবে। এটা আমরা এর আগেও দেখেছি, রাদারফোর্ডের পরমাণু মডেলের সময়ও এই জিনিসটা বলা হয়েছিল যে সেখানে একটা কি থাকবে? একটা কেন্দ্রাতিক বল তৈরি হবে। ঠিক আছে? কেন্দ্রাতিক বল তোমরা হয়তো ফিজিক্সে পড়েছো। কেন্দ্রাতিক বলটাকে আমরা কি করে লিখতে পারি? কেন্দ্রাতিক বলটাকে আমরা কি করে লিখতে পারি? কেন্দ্রাতিক বলকে আমরা লিখতে পারি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। এমটা কি? এমটা হচ্ছে আমাদের যে মলিকিউলটা নিয়ে আমরা কাজ করছি, সেই মলিকিউলটার ভর হচ্ছে এম। ভি হচ্ছে সেটার ভেলোসিটি, যেই ভেলোসিটি নিয়ে সেটা ঘুরছে। আর আরটা কি? আরটা হচ্ছে রেডিয়াসটা। এই যে এখানে যে রেডিয়াসটাকে আমরা আর কনসিডার করেছি, সেই সেম রেডিয়াসটা এখানে কি হচ্ছে? আর হচ্ছে। তার মানে আমাদের যে এই যে নিউক্লিয়াসটা
আমাদের ইলেকট্রনটাকে যে আকর্ষণ করছে এটার জন্য যে বল, আর ইলেকট্রনটা এখানে বৃত্তাকার কক্ষপথে ঘোরার ফলে এটার যে কেন্দ্রাতিক বলটা তৈরি হচ্ছে, সেই দুটো বল অবশ্যই সমান। যদি সমান না হতো তাহলে হয় ইলেকট্রনটা ভিতরে আছড়ে পড়তো, না হলে ইলেকট্রনটা বাইরে চলে যেত। ইলেকট্রনটা ঘুরছে এই জন্যই কারণ এই দুটো বল কি, এই দুটো বল সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে কুলম্বীয় আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বলটা আমার কার সাথে সমান, এটা আমার সমান হচ্ছে কেন্দ্রাতিক বলের সাথে। বোঝা গেল এতদূর? আচ্ছা, তাহলে আমাদের কুলম্বীয় যে আকর্ষণ বল, আমাদের কুলম্বীয় আকর্ষণ বলটা কত? কুলম্বীয় আকর্ষণ বলটা হচ্ছে আমাদের, আমরা এখানে লিখেছি, এই যে এখানে আমরা লিখেছি কে ইন্টু জেড ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে আমাদের এটা লিখে দিতে হবে যে কেটা কি, কেটা কিন্তু আমাদের সমানুপাতিক ধ্রুবক। কেটা কি, কেটা কিন্তু আমাদের সমানুপাতিক ধ্রুবক। বোঝা গেল? আর আমরা যখন সিজিএস মাধ্যমে কাজ করছি, সিজিএস সিস্টেমে এই কেটার ভ্যালু কত হয়? সিজিএস সিস্টেমে এই কেটার ভ্যালু হয় হচ্ছে 1। যদি কেটার ভ্যালু সিজিএস এ 1 হয় তাহলে কি এই কেটা কি এখানে আমাদের থাকবে? তাহলে কিন্তু এই কেটা এখানে আমাদের থাকছে না। তাহলে এটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কুলম্বীয় আকর্ষণ বল কত লিখবো? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। আর আমার কেন্দ্রাতিক বল কত আছে? কেন্দ্রাতিক বল আমার কত আছে? কেন্দ্রাতিক বল আমার আছে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এখানে সম্ভবত তুমি আর স্কোয়ার লিখে দিয়েছি, এটা কিন্তু আর স্কোয়ার হবে না, এটা আর হবে। ঠিক আছে, এটা শুধু আর হবে। আচ্ছা, বোঝা গেল। এবার এখান থেকে আমাদেরকে কিছুটা হচ্ছে তোমার বজ্র গুণন করতে হবে, কিছু স্টেপস নিতে হবে, যার জন্য আমরা কি করতে পারবো, আমরা আর এর যে মানটা আমাদের এখানে কি করতে বলেছে, এখানে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। ব্যাসার্ধটা কোনটা? এখানে আর। তাহলে আমাদের এখানে এমন কিছু করতে হবে যেটা করে আমরা এই আর এর যে ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারি। এটাকে যদি আমরা বজ্র গুণন করি তাহলে এখান থেকে আমরা কি পাবো? ফার্স্টেই তো এখানকার যে এই আর, আর এখানকার যে এই আর, একটা আর একটা আর কেটে যাবে। এখান থেকে যদি আমরা ভি স্কোয়ার এর মান বের করতে চাই তাহলে আমাদের ভি স্কোয়ার এর মান কত হবে? ভি স্কোয়ার এর মান আমাদের হবে হচ্ছে জেড ই স্কোয়ার বাই এম আর। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, এবার বোরের যে তত্ত্ব আমরা পড়েছিলাম লাস্টের দিন, বোরের তত্ত্বের থেকে আমরা কি পেয়েছিলাম, যে যে কৌণিক ভরবেগটা, সেই কৌণিক ভরবেগটা কার সাথে সমান হচ্ছে? h/2π এর সরল গুণিতকের সাথে, মানে nh/2π এর সাথে। তাহলে বোরের যদি আমরা তত্ত্ব থেকে আমরা আসি, তাহলে বোরের তত্ত্বানুসারে, বোরের তত্ত্বানুসারে আমরা কি বলতে পারি? বোরের তত্ত্বানুসারে তখন আমরা তাহলে বলতে পারছি যে আমাদের যে কি হচ্ছে, কৌণিক যে ভরবেগ মানে এম ভি আর, এটা কার সাথে সমান? nh/2π। এনটা হচ্ছে আমাদের যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা বলছিলাম, আর h/2π, h/2π এর সরল গুণিতক হচ্ছে, ওজন্য এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি nh/2π। বোঝা গেল এতদূর? আচ্ছা, এবার এটা যদি আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে যদি ধরো আমরা স্কোয়ার করি, এই ইকুয়েশনটাকে যদি আমরা স্কোয়ার করি, এই যে এম ভি আর ইকুয়ালস টু nh/2π, এটাকে যদি আমরা স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করলে আমরা দুদিকেই আমাদের স্কোয়ার করতে হবে, তো স্কোয়ার করে এটাকে আমরা কি পাবো? এটাকে আমরা পাবো এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার। এই যে এম ভি আর টাকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে? এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু দেবো আমরা, এখানে ইকুয়ালস টু আছে, এখানে আমরা ইকুয়ালস টু দেব, দিয়ে কি আছে? nh/2π, n এর স্কোয়ার n স্কোয়ার, h এর স্কোয়ার h স্কোয়ার, 2 এর স্কোয়ার কত হচ্ছে? 4, আর হচ্ছে পাই স্কোয়ার। বোঝা গেল? এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি। আচ্ছা, এবার দেখো এখানে আমরা একটা ভি স্কোয়ার এর মান পেয়েছিলাম, তাই না?
এখানেও কিন্তু আমরা একটা ভি স্কোয়ার দেখতে পাচ্ছি। তো যদি আমরা এম স্কোয়ার আর আর স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিই তাহলে এখানেও একটা ভি স্কোয়ার থাকবে। আর এই ভি স্কোয়ারের যা মান পাবো আর এই ভি স্কোয়ারের যা মান পাবো তাহলে সেই মান দুটোকে আমরা কি করতে পারবো, ইকুয়াল করতে পারবো। এটা বেসিক অঙ্কের ফর্মুলা, তাই না? তো যদি দুটো জায়গায় যদি লেফট হ্যান্ড সাইড সেম থাকে তার মানে কি হবে, দুটো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটাও কি হবে, সেম হবে। তাহলে এখান থেকে যদি আমরা ভি স্কোয়ারটাকে বের করি তাহলে ভি স্কোয়ার কত হবে, ভি স্কোয়ার হবে আমাদের এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এখানে কি আছে তাহলে এম স্কোয়ার আর স্কোয়ার। বোঝা গেছে গোটা ব্যাপারটা, কিন্তু এটা নিচে এটা ডিভিশনটা ঠিক মতো করে বোঝা যাচ্ছে না, 1 মিনিট। তাহলে এটা আমাদের কি আসলো, এটা আমাদের আমরা কি পেলাম, তারপরে সেকেন্ডের যে ইকুয়েশনটা আমরা পেলাম সেখান থেকে আমরা পেলাম হচ্ছে যে আমাদের যে ভি স্কোয়ারটা কার সাথে ইকুয়াল হচ্ছে, ভি স্কোয়ারটা আমাদের ইকুয়াল হচ্ছে হলো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার এর সাথে। তাহলে এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে আমরা কি বলতে পারছি, এই দুটো জিনিস ইকুয়াল হচ্ছে। তো এই যে ইকুয়েশনটা এটাকে আমরা 2 নাম্বার দিলাম। তাহলে আমাদের যে 1 নাম্বার ইকুয়েশন আমরা ভি এর মান কত পেয়েছি, জেড ই স্কোয়ার বাই এম আর। আর এখানে আমরা ভি স্কোয়ার এর মান কত পেয়েছি, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা 1 আর 2 এই দুটোকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে জেড ই স্কোয়ার বাই এম আর, জেড ই স্কোয়ার বাই এম আর, এটা কার সাথে ইকুয়াল হবে, এটা ইকুয়াল হবে হচ্ছে আমার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর। তাহলে আমরা কি বলতে পারছি, এ দুটোকে আমরা তখন ইকুয়াল বলতে পারছি। ঠিক আছে, এবার এখানে আর আছে, এখানে একটা আর আছে, এই আর আর তখন কি হতে পারে, এই আর আর আমরা কেটে দিতে পারি, এই আর আর আমরা কেটে দিতে পারি। তাহলে যদি এবার আমরা আমাদের ইকুয়েশনটাকে লিখতে চাই, তো এবার যদি আমরা আমাদের ইকুয়েশনটা লিখি তাহলে এবার লিখলে এটা কি হবে, এবার এখান থেকে এটা কি হবে, এই আরটাকে আমরা আলাদা করে লিখবো। কেন আরটাকে আলাদা করে লিখবো, কারণ আমরা এখানে ব্যাসার্ধই বের করতে চাচ্ছি। তো আরটাকে যদি আমরা এখানে আলাদা করে নিয়ে আসি তাহলে আর ইকুয়ালস টু, এখান থেকে আমরা কত পাবো, আরটা যদি আমার এদিকে চলে আসে আর এই যে জেড ই স্কোয়ার এটা কি হবে, নিচে চলে আসবে, এমটা ওপরে চলে যাবে। তাহলে আমার আর এর ভ্যালিউ আমি এখান থেকে কত পাবো, আর এর ভ্যালিউ আমি এখান থেকে পাবো হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। আমরা এখানে লিখি কি পাবো আমরা, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। আর কি হচ্ছে, এই জেড ই স্কোয়ার, এই জেড ই স্কোয়ারটা তখন কি হচ্ছে, জেড ই স্কোয়ারটা আমার নিচে চলে আসছে আর এই এমটা উপরে চলে যাচ্ছে, আর এই এমটা কি হচ্ছে, উপরে চলে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি হবে, তাহলে এটা আমাদের হবে হচ্ছে আমাদের এই যে জেড ই স্কোয়ারটা এটা নিচে চলে আসছে, তাহলে এটা কি হবে, জেড ই স্কোয়ার। আর আমাদের কি হচ্ছে, আমাদের এই যে এমটা এখানে আছে, এই এমটাও কিন্তু কাটে, তাহলে এই এমটা আমাদের তখন উপরে চলে যাবে, তার মানে এই এম কেটে যাবে। এবার আমাদের আর এর মানটা তাহলে আমরা কত লিখতে পারবো, এটাকে আমরা এভাবে লিখবো, এন স্কোয়ার বাই জেড ইন্টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ইস। আচ্ছা, এইভাবে কেন লিখলাম, কারণ একটা কোন ইসের নিউক্লিয়াসের ক্ষেত্রে সেটার যে পরমাণু ক্রমাঙ্কটা যেটা হবে, সেই পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু আমরা নাই জানতে পারি। তো পরমাণু ক্রমাঙ্কটা আমাদের অজানা, আর কত নাম্বার কক্ষ, এনটা তো আমার কক্ষের সংখ্যা, সেই কত নাম্বার কক্ষ সেটাও কিন্তু আমাদের অজানা। এই যে পার্টটা এটা কিন্তু আমরা জানি না, কিন্তু এই পোর্শনে যে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ইন্টু ই স্কোয়ার, এই যে পোর্শনটা আছে, যে পোর্শনটা আমরা
এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুটোর থেকে পেয়েছি এই পার্টটা কি, এই পার্টটা কিন্তু একটা ধ্রুবক। আমরা এইচটাকে কি জানি, এইচটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ধ্রুবক সেটা কিন্তু আমাদের কি, সেটা একটা ধ্রুবক। 4 একটা ধ্রুবক রাশি, পাই একটা ধ্রুবক রাশি, এম মানে মাসটা যেটা আমাদের ইলেকট্রনের মাসটা, যেটা মাসটাও কিন্তু আমরা জানি কত হয়, সেটাও ধ্রুবক। আর আমাদের যে আধানটা, সেই আধানটাও ধ্রুবক। তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। আর যদি আমরা এন আর জেড এর মান আমরা বসিয়ে দিই, তাহলেই কি হবে, তাহলেই আমরা কি পেয়ে যাব, আমরা আমাদের যে ব্যাসার্ধটা আছে কক্ষের, সেই কক্ষের ব্যাসার্ধটা, যেটাকে আমরা আর দিয়ে বলছি, সেই আরটাকে কিন্তু আমরা পেয়ে যাব। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কি বললাম যে এই যে সমস্ত জিনিসগুলো, এগুলোর একটা মান আছে। এই যে সব প্রত্যেকটা জিনিস, এগুলোর মান বসিয়ে যখন সেটাকে আমরা ক্যালকুলেট করি, তখন এটার মান কত হয় জানো? এটা হয় 0.529 অ্যাংস্ট্রম। 0.529 অ্যাংস্ট্রম। এটার সাথে কি গুণ থাকে? এটার সাথে গুণ থাকে এন স্কোয়ার বাই এইচ। এটার সাথে কি গুণ থাকে? এন স্কোয়ার বাই এইচ গুণ থাকে। তাহলে আমাদের, আমরা কি বলতে পারবো যে এটাই হচ্ছে আমাদের, যে আমরা ইলেকট্রনের ক্ষেত্রে যেটা আমাদের নিউক্লিয়াসের চারদিক দিয়ে যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ইলেকট্রনের যদি আমরা কক্ষপথের ব্যাসার্ধটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেই ব্যাসার্ধটা নির্ণয় করার জন্য আমাদের যে হচ্ছে তোমার সেটা লাগবে, যে ফর্মুলাটা আমাদের লাগবে, সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে এটা। আচ্ছা, এবার দেখো যে আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে, তাই না? নিউক্লিয়াস বলছি, একটাই হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন আছে। তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আর কক্ষপথ সেজন্য একটাই আছে। আর কি আছে হাইড্রোজেনের? তোমার পরমাণু ক্রমাঙ্ক কি আছে? 1 আছে। তাহলে যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমার জেড এর মানটা কত হবে? 1 হয়ে যাবে। আর আমার এন এর মানও কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের যে প্রথম কক্ষপথটা, সেই প্রথম কক্ষপথের যদি আমরা ব্যাসার্ধ জানতে চাই, সেটা কত হবে? 0.529 অ্যাংস্ট্রম। ঠিক আছে, বোঝা গেল? এরকম করে এই জিনিসটাকে হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে যদি আমরা বলি যে আমরা এন তম কক্ষের ব্যাসার্ধ আমরা কত পাবো, সেটা হবে 0.529 ইন্টু এন স্কোয়ার বাই এইচ। এরকম করে যদি আমরা বের করি, তাহলে আমরা আমাদের যে ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথের ব্যাসার্ধটা কিন্তু আমরা বের করতে পারবো। এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো এরপর আমরা আরো কিছু ফর্মুলা ডেরাইভেশন করব। তোমরা কিন্তু এই ফর্মুলাগুলো ভালো মতো করে মুখস্থ করবে, ভালো মতো করে লিখে লিখে ডেরিভেশনটা প্র্যাকটিস করবে। এগুলো থেকে কিন্তু অনেক ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু তোমাদের আসে, পরীক্ষায় কিন্তু এগুলো থেকে অঙ্ক আসতে পারে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এটার পরে যে জিনিসটা আমরা করব, সেটা হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয়। আমরা কি করব? ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করব। আচ্ছা, আমরা বোরের তত্ত্ব থেকে আমরা কি জানি? বোরের তত্ত্ব থেকে আমরা জানি, বোরের তত্ত্ব থেকে আমরা কি জানি? বোরের তত্ত্ব থেকে আমরা জানি যে কৌণিক ভরবেগ যেটা, কৌণিক ভরবেগটা কি হয়? কৌণিক ভরবেগটা ইকুয়াল হয় কার সাথে? h/2π এর, আমাদের h/2π এর সরল গুণিতকের সাথে ইকুয়াল হয়। তাহলে কৌণিক ভরবেগ কত আমাদের? mvr। এটা কার সাথে ইকুয়াল হবে? nh/2π। আমাদের কি বলেছে? ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ। তো এখানে বেগ কোনটা? v। তাহলে আমাদের v এর মানটা এখান থেকে হচ্ছে বের করতে হবে। তো v টার মান যদি আমরা বের করতে চাই, তাহলে কি করবো আমরা? আমরা m আর r টাকে নিচে পাঠিয়ে দেবো। তাহলে এটা কত হবে? nh/2πm r। তাহলে এই দুটোকে আমরা এখানে ইকুয়াল বলতে পারছি। এবার আর এর মান আমরা কি বের করেছি? এখান থেকে আর এর মান আমরা বের করেছি হলো, এটা নেব, n স্কোয়ার বাই এইচ ইন্টু এইচ স্কোয়ার বাই 4π² m ইন্টু ই স্কোয়ার। এই জিনিসটা আমরা এখান থেকে হচ্ছে এর মানটা পেয়েছি। তো এবার এই মানটা কি করব? আমরা এখানে আর এর জায়গায় বসিয়ে দেব। তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো? আর এর জায়গায় আমরা লিখবো nh/2πm। এবার m এর পরে এখানে আমরা কি করব? এবার আমরা যে আর এর মানটা আছে, এবার আমরা হচ্ছে আমাদের আর এর মানটা বসাবো। তাহলে আমাদের আর এর মানটা কত বসবে? n স্কোয়ার
h² by 4 pi square m, দেখে নাও একবার কোথায় গেল, 4 pi square m into e square into z into e square into z। তাহলে এই যে টোটালটা, এই টোটালটা আমাদের কার ভ্যালু, এই টোটালটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আমরা একটা জিনিস করব, এবার তোমরা দেখে বলো যে এই জিনিসটা করা যায় কি যায় না। যদি এখানের যে এমটা আছে, এখানের এমটা আর এখানের এমটা দেখো তোমরা কি হতে পারে, এখানকার যে এমটা আছে আর এখানকার যে এমটা আছে আর এখানকার যে এমটা আছে, এই এম দুটো কিন্তু আমাদের কি হয়, কেটে যায়। কিন্তু যদি আমরা এখানে ওপরে হচ্ছে একটা এম দিয়ে গুণ করি আর নিচের একটা এম দিয়ে গুণ করি, তাহলে এটা ওপরেরটাও কি হয়ে যাবে, এম স্কোয়ার হয়ে যাবে, নিচেরটাও কি হবে, এম স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার এই যে আমরা ইকুয়েশনটা পেয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কাটাকাটি হচ্ছে আমরা করতে পারি, তাই না? এখানে বেশ কিছু জায়গায় আমরা কাটাকাটি করতে পারি, যেমন এই এমটা, এই এমটা কি হবে, কেটে যাবে, এখানে পাই আর একটা পাই কেটে যাবে, আর এখানে যদি আমরা করি তাহলে 2 দুগুণে যদি 4 হয় তাহলে এখানে একটা 2ও কেটে যাবে, এইখানকার একটা এন আর এইখানকার একটা এনও আমাদের কাটবে, আর এই এইচ, একটা এইচও আমাদের কাটবে। তাহলে এবার কাটাকাটি করার পরে যদি আমরা এখন ভি এর মানটা লিখতে চাই, তাহলে ভি এর মানটা আমরা কি লিখতে পারি, ভি এর মানটা এখান থেকে তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখবে বাড়িতে, এটা কত আসবে, জেড বাই এন ইন্টু 2 পাই ই স্কোয়ার বাই এইচ, এটা হচ্ছে মানটা আসবে। কেন? কারণ এই যে ই স্কোয়ার জেড এটা তো নিচে আছে, তাই না? ভাগে যখন কোনো কিছুর নিচে বাই থাকে, সেটা যখন গুণ মানে ভাগ করছি তখন সেটা কি হয়, গুণ করে উল্টে যায়, তাই না? তো গুণ করে উল্টে যাচ্ছে জন্য এই যে গোটা ব্যাপারটা, এই গোটা ব্যাপারটা কিন্তু আমাদের উপরে চলে আসছে। আচ্ছা, এবার তাহলে এখান থেকে দেখো আমরা ভি এর মানটা কি পাচ্ছি, জেড বাই এন ইন্টু 2 পাই ই স্কোয়ার বাই এইচ। এখানে দেখো জেড আর এন এই দুটো কিন্তু আমরা জানি না, এগুলোর মান যা খুশি হতে পারে, কিন্তু 2 পাই ই স্কোয়ার বাই এইচ এই গোটাটা কিন্তু একটা ধ্রুবক রাশি। এই গোটাটা কি, এই গোটাটা একটা ধ্রুবক রাশি। আর এই ধ্রুবক রাশিটার মান যদি আমরা ক্যালকুলেট করি, এই গোটাটার মান যদি আমরা জানতে চাই, তাহলে এটার মান কত হবে, এটা হবে 2.18 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এটা কার মান হচ্ছে, এই মানটা আমার আসছে হলো, এই মানটা আমার কার আসছে, এই মানটা আমার আসছে হলো 2 পাই ই স্কোয়ার বাই এইচ এর মান, বাই এইচ এর মান আমি এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার ভি এর মান কত হবে, হবে 2.18 into 10 to the power 8 জেড বাই এন। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা জেড আর এন এর মান বসিয়ে দিই, তাহলেই আমরা আমাদের যেই নিউক্লিয়াসটার যে পাশ দিয়ে যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ইলেকট্রনের যে ঘূর্ণায়মানের যে বেগটা, ইলেকট্রনের ঘূর্ণায়মান বেগটা, সেই বেগটা কিন্তু এখান থেকে আমরা জানতে পারছি। তাহলে আমরা আপাতত দুটো ইকুয়েশন দেখলাম, একটা কি, একটা হচ্ছে কক্ষপথের যে ইকুয়েশনটা, কক্ষপথটা আমরা কিরকম করে নির্ণয় করতে পারি, সেই কক্ষপথের ইকুয়েশনটা আমরা দেখলাম। তার সাথে আমরা আর কি দেখলাম, আমরা যে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কি করে বের করতে হয়, সেই বেগের যে ইকুয়েশনটা, সেই বেগের ইকুয়েশনটাও কিন্তু আমরা এখান থেকে দেখলাম। বোঝা গেল? তাহলে আমরা আর দেখলাম, আর আমরা কি দেখলাম, আর এর সাথে আমরা আর যেটা দেখলাম, রেডিয়াসটাকে আমরা আর বলছি, সেটা আমরা এখানে দেখছি। তার সাথে আমরা আর কি দেখলাম, আমরা আরো যেটা দেখলাম সেটা হচ্ছে ভিটা। ভি কোনটা, যেটা আমাদের ঘূর্ণায়মান ইলেকট্রন, সেই ইলেকট্রনের বেগ বের করাটা।
বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তি নির্ণয়। আমরা বলেছিলাম যে বোর্ডের যে পরমাণু গঠন চিত্র সেগুলো দিয়ে আমরা ইলেকট্রনের শক্তিটাও নির্ণয় করতে পারবো, ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, বেগ নির্ণয় করতে পারবো। তো বেগ আর ব্যাসার্ধ আমরা নির্ণয় করা অলরেডি দেখেছি। এবার আমরা যেটা করব সেটা আমরা কি করব, ইলেকট্রনের শক্তি নির্ণয় করব। তাহলে ইলেকট্রনের যদি আমরা শক্তি নির্ণয় করি তাহলে কোনো একটা যে কোনো জিনিসের দু রকমের শক্তি থাকে। কি, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। একটা কি গতিশক্তি প্লাস কি স্থিতিশক্তি। গতিশক্তি আর স্থিতিশক্তি মিলেই কি তৈরি হয়, একটা যে আহ কোনো বস্তু আছে সেই বস্তুর মোট যে শক্তি সেই শক্তিটা তৈরি হয়। কার কার সমন্বয়ে তৈরি হয়, গতিশক্তি আর হচ্ছে স্থিতিশক্তি। এই দুটো শক্তি মানে কোনো একটা পরমাণু যদি আমরা মানে পরমাণু বলে না, কোনো ইলেকট্রন বলছি বা পরমাণু বলছি বা যে কোনো ক্ষেত্রে যদি আমরা কারোর মোট শক্তি বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে তার গতিশক্তি আর স্থিতিশক্তি এই দুটোর যোগফলটাকে কি করতে হবে, বের করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার এটা যদি আমরা এখানে বের করতে চাই তাহলে ইলেকট্রনের গতিশক্তি কত হবে। এবার আমরা খুব ভালো করেই জানি যে কোনো পদার্থের গতিশক্তি কত হয়, আমরা ফিজিক্সে এটা পড়েছি। ফিজিক্সে আমরা এটা পড়েছি, তোমরা যদি না পড়ে থাকো তোমরা মানে এর মধ্যেই নিশ্চয়ই এটাকে পড়ে নেবে। তো ইলেকট্রনের গতিশক্তি কত হয়, আমাদের ইলেকট্রনের গতিশক্তি কত হয়, হাফ এম ভি স্কোয়ার। ইলেকট্রনের গতিশক্তি কত হয়, ইলেকট্রনের গতিশক্তি হয় হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। কেন হাফ এম ভি স্কোয়ার হচ্ছে, এখানে হাফটা আমরা বুঝতেই পারছি, এমটা কি, এমটা হচ্ছে আমাদের যে যে পরমাণুটা আছে সেই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা ঘূর্ণায়মান অবস্থায় সেই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনের আমাদের যে তোমার ভরটা আছে সেটা হচ্ছে মাসটা, সেটাকে আমরা বলি হচ্ছে এম। আর ভিটা কি, ভি হচ্ছে আমাদের যেটা ভেলোসিটিটা। ভেলোসিটিটা কোনটা, বেগটা। এই যে আমরা ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করা শিখলাম, এখান থেকে এই যে ভেলোসিটিটা আমরা ক্যালকুলেট করেছি, এটাই হচ্ছে আমাদের যে কোনো একটা ইলেকট্রনের তোমার বেগটা। তো সেই বেগটা কত হবে, সেই বেগটা হয় হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। মানে বেগটা হয় তোমার ভি আর গতিশক্তিটা কত হয়, গতিশক্তিটা হয় হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার এবার আমরা কি করব, এবার আমাদের ইলেকট্রনের স্থিতিশক্তিটা বের করতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা ইলেকট্রনের স্থিতিশক্তিটাকে বের করব। এবার ইলেকট্রনের স্থিতিশক্তি, স্থিতিশক্তি কি, কোনো একটা জিনিস স্থির অবস্থায় যে শক্তি সঞ্চয় করছে সেটা হচ্ছে ইলেকট্রনের আমাদের স্থিতিশক্তি। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের স্থিতিশক্তি। তাহলে আমাদের ইলেকট্রনের স্থিতিশক্তি, স্থিতিশক্তি কোনটা, যেটা আমাদের একটা কোনো বস্তু স্থির অবস্থায় থেকে যে শক্তিটা সঞ্চয় করতে পারছে সেই শক্তিটাকে আমরা কি বলছি, তার স্থিতিশক্তি। এবার একটা ইলেকট্রন যেটা থাকে সেটার স্থিতিশক্তিটা কত হবে, সেটা স্থিতিশক্তি হয় হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তো স্থিতিশক্তি কত হয়, মাইনাস জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে একটা জিনিস তোমরা দেখো, এখানে আমরা হাফ এম ভি স্কোয়ার পাচ্ছি, তাই না, এখানে আমরা হাফ এম ভি স্কোয়ার পাচ্ছি। এবার এর আগে আমরা যেটা করেছি সেই আগের করা থেকে যদি আমরা একটুখানি দেখি তাহলে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, এটার ভ্যালু কত হচ্ছে জেড ই স্কোয়ার
বাই আর স্কোয়ার। এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এই ভ্যালুটাকে কি আমরা এখানে কোথাও পুট করতে পারি, যার জন্য আমাদের ক্যালকুলেশনটা করতে একটুখানি সুবিধা হবে? দেখি আমরা যে আমরা করতে পারি কি পারি না। এম ভি স্কোয়ার বাই আর, সেটার ভ্যালু আমাদের কত আমরা পেলাম? জেড ই স্কোয়ার বাই আর। এটা যদি আমরা এপাশে লিখি, আমরা কি পেলাম? এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু আমরা কত পেলাম? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা এম ভি স্কোয়ার পাচ্ছি। এবার যদি আমরা এম ভি স্কোয়ার এর মানটা এখান থেকে বের করতে চাই, তাহলে এই আর কেটে যাবে। তাহলে এটার গতিশক্তিটা আমরা কত পাবো? এটার গতিশক্তিটা তাহলে আমরা পাবো, এখানে হাফ তো থাকবেই, আর এম ভি স্কোয়ার এর জায়গায় আমরা কত পাবো? জেড ই স্কোয়ার বাই আর, মানে জেড ই স্কোয়ার বাই 2। ঠিক আছে? আচ্ছা, আর টোটাল যদি আমরা কোনো একটা ইলেকট্রনের শক্তিটা বের করতে চাই, তো সেটা কি হবে? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। সেটা কি হবে? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এখানে করি, তো সেটা কি হবে? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে গতিশক্তিটা এখানে কত হচ্ছে? গতিশক্তিটা আমরা এখান থেকে কত পাচ্ছি? এটা আমরা পাচ্ছি জেড ই স্কোয়ার বাই 2r। আমরা কত পাচ্ছি? জেড ই স্কোয়ার বাই 2r। আর স্থিতিশক্তিটা আমরা এখানে কত পাচ্ছি? স্থিতিশক্তিটা আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি মাইনাস জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা আমরা কত পাচ্ছি? এটা আমরা পাচ্ছি মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। ঠিক আছে? তাহলে এখানে 2r আছে, এখানে কি আর স্কোয়ার বলেছি সম্ভবত, এটা স্কোয়ার হবে না, কিন্তু ভুল বলে দিয়েছি। এটা স্থিতিশক্তিটা কত হবে? আর হবে। ঠিক আছে? মাইনাস জেড স্কোয়ার বাই আর। আচ্ছা, তাহলে এখানে প্লাসে মাইনাসের জায়গাটা কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে এখানটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে? জেড স্কোয়ার বাই 2r মাইনাস জেড স্কোয়ার বাই, ওকে। তাহলে এখানে 2r আছে, এখানে r আছে, তাহলে এটা যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু কত হবে? 2r ই হবে। তাহলে এখানে কি হবে? জেড স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার। তাহলে এটা কত হবে? মাইনাস জেড স্কোয়ার বাই 2r। তাহলে আমাদের যে ইলেকট্রনটা থাকছে, ইলেকট্রনটার গতিশক্তি, মানে গতিশক্তি না, ইলেকট্রনটার মোট শক্তি আমরা এখান থেকে কত পাচ্ছি? ইলেকট্রনটার শক্তি আমরা এখান থেকে পাচ্ছি হলো জেড স্কোয়ার বাই 2r। ঠিক আছে? আবার এখানে যদি আমরা যে আর এর ভ্যালুটা আমরা ফার্স্টে পেয়েছিলাম, সেই আর এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি, তাহলে জিনিসটাকে আমরা আরো বেটার ওয়েতে করতে পারবো। এনার্জিটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের ই এর ভ্যালুটা এখানে কত আসলো? জেড ই স্কোয়ার বাই 2r। ই এর ভ্যালুটা আমাদের কত আসলো? মাইনাস জেড ই স্কোয়ার বাই 2r। ঠিক আছে? এবার দেখো যে এই যে ফার্স্টে আমরা যে বের করেছিলাম, সেখানে আমরা আর এর ভ্যালু কত পেয়েছিলাম? এন স্কোয়ার বাই জেড ইন্টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু এম ই স্কোয়ার। কত পেয়েছিলাম? এন স্কোয়ার বাই জেড। তাহলে সেটাকে আমরা এখানে লিখি। তাহলে এখানে এই আর এর জায়গায় আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে? এটা তাহলে আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আবার আগের মতন কাটাকাটি টাটা করি, সবকিছু ঠিকঠাক মতো করে করতে চাই, তাহলে এটা কি হবে? এখানে সামনে একটা মাইনাস আছে, এই জেডটা কি হবে? ওপরে উঠে যাবে, এটা বাই এটা বাই এটা। তার মানে কি, যখন ভাগের থেকে এটাকে আমরা ঠিক করে লিখতে যাবো, এটা কি হবে? গুণ হয় উল্টে যাবে। উল্টে গেলে এটা কি লিখবো আমরা? উল্টে গেলে এটাকে আমরা লিখবো জেড স্কোয়ার বাই
এন স্কোয়ার। ফার্স্ট আমরা কি করলাম, যদি জেডটা উপরে উঠে যায় তাহলে দুটো জেড ইন্টু হয়ে কি হবে, জেড স্কোয়ার হবে, জেড স্কোয়ার বাই কি হবে, এন স্কোয়ার হবে, ইন্টু এটার সাথে কি হবে, এখানে হবে হচ্ছে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এই টোটালটা আমার কার ভ্যালু বেরোচ্ছে, এই টোটালটা আমার বেরোচ্ছে হলো ই এর ভ্যালু। এই টোটালটা আমার কার ভ্যালু বেরোচ্ছে, টোটালটা আমার বেরোচ্ছে ই এর ভ্যালু। এবার এখানেও দেখো জেড আর এন এই দুটো হচ্ছে আমাদের আননোন, কিন্তু এই যে বাকি টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটা কি ধ্রুবক, 2 পাই এম ই এইচ, এই প্রত্যেকটার কিন্তু একটা করে নির্দিষ্ট মান আছে। এই নির্দিষ্ট মানের কোনো জিনিসকে, কতগুলো জিনিসকে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা একটা ধ্রুবক রাশিই পাবো। তো এই জিনিসগুলোকে যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি, তখন এটার থেকে এই যে আমাদের 2 পাই স্কোয়ার এম ই স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এই জিনিসটার কি বা দাঁড়াচ্ছে, এই জিনিসটার একটা মান দাঁড়াচ্ছে। সেই মানটা আমরা এখান থেকে কত পাচ্ছি, এই মানটা আমরা এখান থেকে পাচ্ছি হলো এই যে জিনিসটা, এটাকে আমরা এই পাশে যদি লিখি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2 পাই স্কোয়ার এম টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার। এই জিনিসটার আমরা মান কত পাচ্ছি, 2.18 ইন্টু 10⁻⁻18 জুল পার এটিএম। এই জিনিসটার আমরা এটা একটা কিন্তু মান পাচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের ই এর মানটা কত আসবে, -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু জেড স্কোয়ার বাই এম স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে কি হতে পারে, আমরা একটা ইলেকট্রনের যে এনার্জি, সেই এনার্জিটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। সেই এনার্জিটা আমরা কি করে বের করব, সেই এনার্জিটার মান কত হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে আমরা বের করতে পারছি। ইলেকট্রনের কক্ষান্তরের ফলে যে বিকিরিত শক্তি, তার তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কি করে নির্ণয় করতে পারি। আমরা কি বোঝাতে চাচ্ছি, ধরো এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, এখানে এটা আমাদের n equals to 1, এটা আমাদের n equals to 2। এবার কক্ষান্তর, ধরো যদি আমাদের এই সেকেন্ড শেলে এখানে একটা ইলেকট্রন থাকে, বাট সেকেন্ড শেলে এটার এনার্জিটা কি বেশি, এটার শক্তিটা কি বেশি, সেখান থেকে যদি এখানে 1 এ আসতে চায়, তাহলে কিছুটা পরিমাণ শক্তি কি হবে, বিকিরিত হয়ে যাবে। তো সেই বিকিরিত যে শক্তিটা, সেই শক্তিটার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা বের করা হচ্ছে এখানে শিখবো। ঠিক আছে, আচ্ছা, ধরলাম আমরা সেকেন্ড যে শেলটা, এই সেকেন্ড শেলের এনার্জিটা কত, E2, আর ফার্স্ট শেলের এনার্জিটা কত, E1। তাহলে আমার এনার্জি গ্যাপটা কত, শক্তির পার্থক্যটা কত, ডেল্টা ই, আমরা আগের দিন করেছি, ডেল্টা ই ইকুয়ালস টু কত হবে, E2 মাইনাস E1। সেটা কত হবে, E2 মাইনাস E1। ঠিক আছে, এবার আমরা যেটা আরেকটা জিনিস দেখেছি, সেই আরেকটা জিনিস আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে যখনই আমাদের এনার্জিটা থাকছে, এনার্জিটা কি হয়, এনার্জি এইচ নিউ এর সাথে সমান হয়। আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়েছি, সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এই ডেল্টা ইটাকে আমরা কি লিখতে পারি, এইচ নিউ এর সমান। কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এইচ নিউ এর সমান। বোঝা গেল, আচ্ছা। আর আমরা ইলেকট্রনের শক্তি বের করার জন্য আমরা এখনই একটা সূত্র পড়লাম, যেটা হচ্ছে এটা। ইলেকট্রনের শক্তি বের করার আমরা এখনই একটা সূত্র পড়লাম, যেটা হচ্ছে এটা। তাহলে এটা যদি আমরা E2 এর জন্য আর E1 এর জন্য এখানে লিখি, তাহলে এখান থেকে দেখি যে আমরা কি পাচ্ছি। তাহলে E2 এর ক্ষেত্রে যদি আমরা লিখি, তাহলে কি হবে, Z হবে, আর N টা কত হয়ে যাবে, এখানে E2 মানে আমরা দ্বিতীয় শক্তি স্তরের জন্য খুঁজতে চাইছি, তাই তো। তাহলে এখানে আমার N টা কত হয়ে যাবে, N2 এর ক্ষেত্রে আমরা জিনিসটাকে হচ্ছে বের করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা এটাকে বের করতে চাই, তাহলে E2 এর মান আমরা কত পাবো, মাইনাস ZE স্কোয়ার বাই N স্কোয়ার ইন্টু 2 পাই স্কোয়ার ME টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে মাইনাস দিয়ে আবার মাইনাস দিয়েই শুরু হবে, Z স্কোয়ার বাই n স্কোয়ার, ও এখানে এটা n2 এর স্কোয়ার বলেছি, এটা n1 এর স্কোয়ার, ইন্টু 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার।
বোঝা গেল? এই জিনিসটা এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি। ঠিক? আচ্ছা, এবার যদি এই জিনিসটাকে আমরা দেখতে চাই, এটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে সেটাকে আমরা কিরকম করে লিখবো? এখানে জিনিসটা কত হয়ে যাবে? -z² / n2 2π² m e² / এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস h² / n1² * 2π² m e⁴/x²। ঠিক আছে? তো এই দুটো জিনিস আমরা এখান থেকে হলো পাচ্ছি। আচ্ছা, এবার কি হবে? তোমরা দেখতে পাচ্ছ যে z² 2π² m e⁴ আর z² 2π² m e⁴/h², এই যে গোটা জিনিসটা, এই গোটা জিনিসটা কি দুটোর ক্ষেত্রেই সেম আছে না? যদি এই দুটোর ক্ষেত্রে এটা সেম থাকায় জিনিসটাকে যদি আমরা কমন নিতে পারি, তাহলে এখানে আমরা h নিয়েও লিখলাম, লিখেই টোটাল জিনিসটাকে আমরা কমন নিয়ে নিলাম। z² 2π² m e⁴ কি করলাম? h²। এই টোটালটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে? 1/n1² - 1/n2²। কমন নিয়ে নিলে এই জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আমাদের h নিয়েও যেটা, এটাকে আমরা কি লিখতে পারি? hc/λ লিখতে পারি। আর এই জিনিসটা টোটালটা আমাদের আছে, আর এটার সাথে এই জিনিসটা গুণে আছে। ঠিক আছে? আচ্ছা, এবার এটা ইকুয়ালস টু, তাহলে আমরা কি করব? এটা ইকুয়ালস টু আমরা লিখবো z² * 2π² m e⁴/z² * 1/n1² - 1/n2² রাইট? ওকে। এবার এই জিনিসটা আমাদের হওয়ার পরে এবার আমরা এখান থেকে কি করতে পারবো? এখান থেকে আমরা যদি ধরো 1/λ রাখি, তাহলে আমার h আর এই c টা এটা কি হবে? এদিকে চলে যাবে। তাহলে এটা কি হবে? 1/λ ² * 2π² m e⁴/ch³। এটা তো যা ছিল তাই থাকবে। আচ্ছা, এবার দেখো এই যে টোটাল জিনিসটা, এখানকার প্রত্যেকটা রাশি কিন্তু ধ্রুবক। z2π m e⁴ হচ্ছে আমাদের লাইটের ভেলোসিটি, আর h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমাদের ধ্রুবক, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ধ্রুবক। এই প্রত্যেকটা ধ্রুবকের আমাদের যে গুণফল, এটার গুণফলটাকে আমরা একটা ধ্রুবক বলতে পারি, কিন্তু এই ধ্রুবকটার একটা নির্দিষ্ট নাম আছে। এটাকে কি বলা হয়? রিগবার্গ ধ্রুবক। কি বলা হয়? রিগবার্গের ধ্রুবক বলা হয়। এই জিনিসটার একটা মান আছে, সেই মানটা কত? 9.678 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে আমাদের রিগবার্গের যে ধ্রুবক, সেই রিগবার্গের ধ্রুবকের মান হচ্ছে আমাদের এটা। আচ্ছা, বোঝা গেল? তাহলে এটা যদি আমাদের রিগবার্গের ধ্রুবকের মান হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা এই যে ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি? 1/λ is equals to RH ইন্টু, এখানে একটা জিনিস দেখো, এখানে এই জেডটার মানটা কিন্তু আমরা জানি, তাই না? জেডটার মানটা কিন্তু আমরা জানি। এক মিনিট দাঁড়াও, এই জেডটার মানটা কিন্তু এখান থেকে আমরা জানি না, তাই না? জেডটাকে যদি আমরা এখান থেকে পার্টিকুলারলি বাদ দিই, কারণ জেড এর মান আমরা কি বলেছি? জেড এর মান আমরা বলেছি যে ওটা একটা পরমাণুর ক্রমাঙ্ক, তো পরমাণুর ক্রমাঙ্কটা কিন্তু আমরা জানতে পারছি না। এই বাদ বাকিটা যেটা, এই বাদ বাকিটা কি হচ্ছে? বাদ বাকিটা আমাদের রিগবার্গ কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে আমরা এখানে রিগবার্গ কনস্ট্যান্টকে আর এইচ দিয়ে ডিনোট করছি, তার সাথে আমরা এখানে h² পড়ে থাকছে, আর তার সাথে কি হচ্ছে? তার সাথে হচ্ছে আমাদের 1/n1²
-1/n2 স্কোয়ার। n1 কোনটা? n1 হচ্ছে যেই কক্ষে ইলেকট্রনটা আসছে, আর n2 কোনটা? n2 হচ্ছে যেই কক্ষ থেকে আসছে। তো এরকম করে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার স্থানান্তরের ফলে এটার যে ল্যামডার মানটা, এই ল্যামডার মানটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। আর 1/λ-কে আমরা কি জানি, কি বলে? নিউ বার বলে, তাই না? আমরা জেনেছি। তাহলে নিউ বার ইকুয়ালস টু RH ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা কিন্তু এখান থেকে আমরা বলতে পারছি। বোঝা গেল? হলো। তাহলে এখান থেকে আমরা চার রকমের সূত্র পাচ্ছি। ফার্স্ট সূত্র আমরা কোনটা পেলাম? ফার্স্ট সূত্র আমরা পেলাম যেটা হচ্ছে আমাদের রেডিয়াস বের করার সূত্র। ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্টে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের রেডিয়াস ক্যালকুলেশনের যে সূত্র সেটা আমরা পেলাম, সেটা হচ্ছে R ইকুয়ালস টু 0.529 অ্যামস্ট্রং এর সাথে কি গুণ হবে? n²/h। এটা যদি আমরা করি তাহলে সেখান থেকে আমরা আমাদের যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটার ডিস্টেন্সটা হচ্ছে আমরা সেখান থেকে রেডিয়াসটাকে আমরা পাচ্ছি। v এর মান বের করতে গেলে সেটা কত হবে? 2.18 ইন্টু 10⁸ z/n। এই জিনিসটা যদি আমরা করি সেখান থেকে আমরা যে ভেলোসিটিটা আমাদের ইলেকট্রনের, সেই ভেলোসিটিটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি। আর তারপরে কি করলাম? আমরা টোটাল এনার্জি, যেটা ইলেকট্রনের টোটাল এনার্জিটা আমরা কত ক্যালকুলেট করলাম? -2.18 ইন্টু 10⁻−18 ইন্টু z²/n²। এটা আমাদের কি পেলাম? এটা আমরা আমাদের ইলেকট্রনের যে শক্তিটা পেলাম সেটা। আর এরপরে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব কি করে? তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি পেলাম? 1/λ, সেটাকে আমরা RH ইন্টু জেড স্কোয়ার, আর সেটার সাথে আমরা কি গুণ করছি? 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই যে RH টাকে আমরা কি বলছি? RH-টাকে আমরা বলছি হলো আমাদের রিকবার্গ কনস্ট্যান্ট। আর সেই রিকবার্গ কনস্ট্যান্টের মান আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 109687 সেন্টিমিটার ইনভার্স। এটা আমাদের কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের রিকবার্গের যে ধ্রুবক, সেই রিকবার্গের ধ্রুবকের আমাদের এটা হচ্ছে ভ্যালু। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের এক পরমাণুর বিশিষ্ট কোনো একটা, যদি আমাদের মানে এক ইলেকট্রন বিশিষ্ট যদি আমাদের কোনো একটা পরমাণু থাকে, তো তার ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিসের ক্যালকুলেশন গুলো কিরকম করে করতে পারছি সেটা হচ্ছে আমরা এখান থেকে তাহলে দেখলাম। ঠিক আছে, এরপরে যে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করবো, যে জিনিসটাকে নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে সমারফেল্ডের তত্ত্ব। সেটা কি? সমারফেল্ডের তত্ত্ব। আগের দিন আমরা বোরের পরমাণুর গঠন পড়েছি। সেই বোরের পরমাণু গঠন দেখেছি যে আমরা অনেকগুলো যে জায়গা ছিল, সেই অনেকগুলো জায়গা হচ্ছে বোর ক্লিয়ার করে আমাদের কাছে জাস্টিফাই করতে পেরেছেন। তিনি জিনিসগুলোর একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছেন, যার জন্য জিনিসগুলো আমাদের কাছে আরো অনেক বেশি পরিষ্কার হয়ে উঠে এসেছে। কিন্তু কিছু জিনিস সেখান থেকে দেখা যাচ্ছিল, যেমন যে পরমাণু বর্ণালীগুলো, সেটাকে যদি আরো বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে সেই পরমাণুর রেখা বর্ণালীগুলো আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রেখা বর্ণালীর সমষ্টি হিসেবে উঠে আসছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটারও তো সমাধান হওয়া দরকার, তাই না? তো এই যে জিনিসটা, এই জিনিসটার থেকে যেই তত্ত্বটার সাহায্যে এই ব্যাপারটাকে আমরা জাস্টিফাই করতে পারলাম, যেভাবে আমরা বুঝতে পারলাম যে জিনিসটা হচ্ছে সেটা কেন হচ্ছে, সেই জিনিসটা আমরা যার তত্ত্বের সাহায্যে পেলাম সেটাই হচ্ছে সমারফেল্ডের তত্ত্ব। সেটা কি? সেটা হচ্ছে সমারফেল্ডের তত্ত্ব। এবার সমারফেল্ড তার তত্ত্বে কি বললেন? তিনি বললেন যে আমাদের যে ইলেকট্রনটাকে কেন্দ্র করে যে কক্ষটা ঘুরছে, ইলেকট্রনকে কেন্দ্র করে যে কক্ষটা রয়েছে, সেই কক্ষটা কি হতে পারে? সেই কক্ষটা বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। মানে কি? আমাদের যে কক্ষটা, সেই কক্ষটা কি হতে পারে? বৃত্তাকার হতে পারে, বা কি হতে পারে? উপবৃত্তাকার হতে পারে, বা কি হতে পারে? উপবৃত্তাকার হতে পারে। ঠিক আছে? সমারফেল্ড কি বললেন? যে আমাদের ইলেকট্রনকে, আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ইলেকট্রনের যে কক্ষপথটা রয়েছে, সেই কক্ষপথটা আমাদের সার্কুলার হতে পারে, মানে আমাদের কি হতে পারে? বৃত্তাকার হতে পারে, বা কি হতে পারে? উপবৃত্তাকার হতে পারে। ঠিক আছে? আর তিনি কি বললেন? যে প্রত্যেকটা কক্ষের মধ্যে, প্রত্যেকটা কক্ষ এক বা একাধিক কক্ষক দ্বারা গঠিত। একটা কক্ষ যেটা, সেটা এক বা একাধিক কক্ষক দ্বারা গঠিত। মানে একটা যে শেল, সেটা কক্ষটাকে তো আমরা শেল বলছি, সেই শেলের
এক বা একাধিক কি থাকবে, সাবশেল থাকবে। কি থাকবে, এক বা একাধিক সাবশেল থাকবে। মানে যদি এটা আমার একটা, এটাকে যদি আমরা ইলেকট্রনের পাশে এটা একটা কক্ষ, এটাকে যদি আমরা কল্পনা করে থাকি, সেই কক্ষের মধ্যে কি থাকবে, এই কক্ষটাকে যদি আমরা বিশ্লেষণ করি তার মধ্যে কিন্তু বেশ কিছু উপকক্ষ থাকবে। কি থাকবে, বেশ কিছু উপকক্ষ থাকবে। ঠিক আছে, এবার আমার যে ইলেকট্রনটা এখানে আছে, সেই ইলেকট্রনটা যখন উপর থেকে নিচে নেমে আসছে, তারপর এটা যখন এখান থেকে ওপরে যাচ্ছে, তারপরে ওপরে যাচ্ছে, আর প্রত্যেকটা কক্ষকেরও কি হচ্ছে, যেরকম প্রত্যেকটা কক্ষের একটা নির্দিষ্ট শক্তির স্তর আছে, সেরকম করে যদি আমরা কক্ষকের দেখতে, যে সামারফিল্ড কি বললেন, যে যে আমাদের একটা যে কক্ষ আছে, সেই কক্ষের মধ্যে এক বা একাধিক কক্ষক থাকতে পারে। তার মানে কি, সেই কক্ষকগুলোরও কি থাকবে, একটা নির্দিষ্ট এনার্জি থাকবে, তাই না, একটা নির্দিষ্ট শক্তি থাকবে সেই কক্ষকগুলোর। তাহলে যখন আমাদের ইলেকট্রনটা যেটা, সেটা একটা কক্ষে যাচ্ছে, এবার সেই কক্ষের মধ্যেও তো অনেক কক্ষক আছে, তাই না, তো তার এনার্জি ওয়াইজ, তার এনার্জি বুঝে সেই ইলেকট্রনটা সেই পার্টিকুলার কক্ষের যেই কক্ষকগুলোর মধ্যে থাকছে, সেই কক্ষকগুলোর মধ্যে থাকছে, তার থেকে কি, সে একটা কক্ষক থেকে আরেকটা কক্ষকে যখন নিচে নেমে আসছে, মানে ধরো যদি আরো বড় করে ছবিটাকে আমি আঁকি, তা যদি ধরো এই একটা কক্ষের মধ্যে এই চারটা কক্ষক যদি থাকে, এবার এই উপরের থেকে এটা নিচে নেমে আসছে, এখান থেকে নিচে নেমে আসছে, এখান থেকে নিচে নেমে আসছে, টোটাল ঘটনাটা কোথায় হচ্ছে, একটা কক্ষের মধ্যে। এটা হচ্ছে আমার কক্ষটা, কক্ষের ভেতরেই কিন্তু আমার এতগুলো কক্ষক রয়েছে, সেই কক্ষকগুলো দিয়েই কিন্তু এই ব্যাপারটা হচ্ছে, এই ঘটনাটা কিন্তু ঘটছে। এর থেকে আমরা কি বলতে পারি, এর থেকে আমরা বলতে পারি যে একটা কক্ষের থেকে যে বর্ণালীটা আমরা পাচ্ছিলাম, লেম্যান সারণী, বামার সারণী, যেগুলো আমরা পাচ্ছিলাম, সেগুলোর মধ্যে কি হচ্ছে, যখন কক্ষকের কনসেপ্টটা আসছে, তখন আমরা বুঝতে পারছি যে তাহলে একটা যে আমার বড়, একটা যে আমার, যদি এটাকে আমরা বলি যে এই জিনিসটা আমাদের একটা বড় হচ্ছে বর্ণালী, ধরো n=2 থেকে n=1 এর, এটা যদি আমাদের একটা বড় বর্ণালী হয়, তাহলে এই বর্ণালীটাকে বিশ্লেষণ করলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র রেখা কেন দেখতে পাচ্ছি, ক্ষুদ্র ক্ষুদ্র রেখা আমরা এই জন্যই দেখতে পাচ্ছি, কারণ সেই কক্ষের ভিতরেও অনেকগুলো কক্ষক আছে, আর সেই কক্ষকগুলোর মধ্যে ইলেকট্রনটা কি হচ্ছে, শক্তি ওয়াইজ একটা স্তর থেকে আরেকটা স্তরে রয়েছে, আর যার জন্য কি হচ্ছে, সেখান থেকেও তো আমরা একটা বর্ণালী পাচ্ছি। সেই বর্ণালীটার জন্য এই যখন আমরা একটা বর্ণালীকে বিশ্লেষণ করছি, তার ভেতর থেকে আমরা কিন্তু আরো বর্ণালী সেখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা তিনি বললেন। তিনি আর কি বললেন, যে একটা কক্ষের মধ্যে কতগুলো উপকক্ষ থাকবে, কতগুলো উপকক্ষ থাকবে, সেটা যেই নাম্বার দ্বারা ডিনোট করা হয়, সেটাকে তিনি কি বললেন, এল। কি বললেন, এল। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গৌণ কোয়ান্টাম নাম্বার। গৌণ কোয়ান্টাম নাম্বার। এই এন এর যে এই যে এন এর যে মানটা আমরা বলেছিলাম, এনটাকে আমরা কি বলছি, মুখ্য কোয়ান্টাম নাম্বার, আর এলটাকে আমরা কি বলছি, এলটাকে আমরা বলছি গৌণ কোয়ান্টাম নাম্বার। গৌণ কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি বের করতে পারি, গৌণ কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা বের করতে পারি যে একটা যে কক্ষপথ আছে, সেই কক্ষপথের মধ্যে কতগুলো উপকক্ষ বা কক্ষক রয়েছে, সেটা আমরা কি দিয়ে বের করতে পারছি, গৌণ কোয়ান্টাম নাম্বার এল দিয়ে। এল এর মানটা কত হতে পারে, 0 থেকে n-1 অবধি। 0 থেকে n-1 অবধি। ধরো আমি বললাম যে চতুর্থ কক্ষ, সেই চতুর্থ কক্ষকে আমার কতগুলো হচ্ছে উপকক্ষ থাকতে পারে, মানে কত থাকতে পারে, 0 থেকে n-1 অবধি। 4 এর মধ্যে বলেছি, তাহলে n-1 অবধি মানে 3, মানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ঠিক আছে, তাহলে এভাবে করে এই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারলাম। বোঝা গেল? আচ্ছা, এবার এই জিনিসটার পরে আমরা বলেছি আগের বারও যে কোনো একটা তত্ত্ব কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয় না, তার মধ্যে কিছু একটা রেস্ট্রিকশনস, কিছু একটা লিমিটেশনস কিন্তু থেকেই যায়। তাহলে সমারফিল্ডের যে তত্ত্ব, সেই সমারফিল্ডের তত্ত্বেরও কিছু একটা লিমিটেশন থাকবে। সেই লিমিটেশনটা তার তত্ত্বের কি থাকলো, যে আমরা যেটা বলেছিলাম যে তড়িৎ ক্রিয়া বা চৌম্বকীয় ক্রিয়ার জন্য যে আমাদের বর্ণালীটা যে রেখা বর্ণালী তৈরি হচ্ছে, সেটা কেন তৈরি হচ্ছে, সেটা কিন্তু সমারফিল্ডও ব্যাখ্যা করতে পারলেন না। তো এটা হচ্ছে তার যে তত্ত্ব, সেই তত্ত্বের একটা ড্রব্যাক। একটা ড্রব্যাক কি, যে এই যে চৌম্বকীয় ক্ষেত্রের জন্য যে আমাদের
বর্ণালীটার যে রেখা বর্ণালীতে বিক্ষেপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারলেন না। এটার সাথে তিনি আর কি ব্যাখ্যা করতে পারলেন না? আরেকটা যেটা জিনিস হলো যে সমারফিল্ড যে তার তত্ত্বটা দিলেন, সেই তত্ত্বটা তিনি কি দিলেন? 2D তে, 2 ডাইমেনশনাল, 2D তে দিলেন। কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যালি আমাদের যে পরমাণুটা হয়, সেই পরমাণুটা কি হয়? পরমাণুটা কিন্তু 2D হয় না, সেটা কি হয়? 3 ডাইমেনশনাল হয়, তাই না? সেটা 3 ডাইমেনশনাল হয়। সেজন্য তিনি যে তার যে তিনি তত্ত্বটা দিয়েছিলেন সেটা তিনি 2D কনসিডার করে দিয়েছিলেন, কিন্তু পরমাণু কিন্তু 2D হয় না, পরমাণু কি হয়? 3D হয়। ঠিক আছে? তো এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস হচ্ছে সামারফিল্ডের যে তত্ত্ব, সেই তত্ত্বের হচ্ছে ড্রব্যাক। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমরা কিন্তু আজকে অনেকটা জিনিসই করে নিলাম, তাই না? আমরা কিরকম করে আমরা ক্যালকুলেশন গুলো করতে পারছি, কিরকম করে আমরা ফর্মুলা গুলো বের করে সেখান থেকে অঙ্ক করতে পারবো, সেই ফর্মুলা গুলো আমরা দেখলাম। আর আমরা কি দেখলাম? আর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সমারফিল্ডের যে তত্ত্ব, সেই সমারফিল্ডের তত্ত্বটা আমরা হচ্ছে দেখলাম। এবার আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক করার ট্রাই করি। আমরা কি করব? কয়েকটা অঙ্ক করার আমরা এখান থেকে ট্রাই করব। ঠিক আছে? ফার্স্টে আমরা যে আমাদের ফর্মুলা গুলো আছে, সেই ফর্মুলা গুলো দেখে দেখেই আমরা ট্রাই করব। তোমাদের যেই বইটাই তোমরা নিয়ে থাকো না কেন, সেই বইয়ে দেখবে এই পোর্শনের উপরে কিন্তু অনেক অঙ্ক থাকে। ঠিক আছে? অনেক অঙ্ক কিন্তু থাকে, তাই তো? তাহলে সেখান থেকে এই জিনিসগুলোকে আমাদেরকে ক্যালকুলেশন করাটা শিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে হাইড্রোজেন পরমাণুর বামার সারণীর দ্বিতীয় বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত? তোমাদের বইয়েও কিন্তু এরকম অনেক অঙ্ক দেওয়া থাকবে, অঙ্কগুলো কিন্তু আমাদেরকে ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে যে বামার সারণীর দ্বিতীয় বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত? বামার সারণী আমরা কি জানি যে n ইকুয়ালস টু ইনফিনিটি থেকে যখন আমাদের n ইকুয়ালস টু তে কোনো একটা বর্ণালী এসে পৌঁছচ্ছে, সেটাকে আমরা কি বলছি? বামার সারণী বলছি। তার মানে আমাদের যে n1 টা, এটা এখানে কত হচ্ছে? 2 হচ্ছে। আর আমাদের n2 টা কত বলেছে? দ্বিতীয় বর্ণালী। ফার্স্ট বর্ণালী কোনটা? যেটা n3 থেকে n2 তে আসছে, সেটা আমাদের ফার্স্ট বর্ণালী। মানে সেকেন্ড বর্ণালী কোনটা? যেটা n4 থেকে n2 তে আসছে। মানে n2 টা কত হবে? n2 টা হচ্ছে আমাদের হয়ে যাবে এখানে 4। ঠিক আছে? এবার আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার যে আমরা ফর্মুলাটা শিখেছি, সেই ফর্মুলাটা আমরা কি জানি? যে 1/λ into z square into RH into 1/n1 square minus 1/n2 square। ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z এর মান কত হয়? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমাদের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা কত হয়? 1 হয়, তাই না? 1 হয়, তাহলে 1 স্কয়ার। আর রিগবার্গ কনস্ট্যান্টের মান আমরা কত বললাম? 109678। ঠিক আছে? আচ্ছা, n1 এর মান কত? 2, মানে 1/2 স্কয়ার মানে 4। n2 স্কয়ারের মান কত? মানে 1/4 এর স্কয়ার মানে 16, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 16। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এটাকে ক্যালকুলেট করতে হবে। এখান থেকে তাহলে আমরা লসাগু করব, লসাগু করে এই টোটাল জিনিসটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? তাহলে এরকম করে এই অঙ্কগুলোকে কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। এগুলোকে তোমরা টোটালটা পরে কমপ্লিট কিন্তু করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে যে টাইপ গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম টাইপের অঙ্ক আসতে পারে। কি বলছে যে হিলিয়াম প্লাসে কোনো ইলেকট্রন যদি ফোর্থ থেকে থার্ড কক্ষে স্থানান্তরিত হয়, তাহলে তার বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত হবে? কি বলছে? ফোর্থ থেকে থার্ডে আসছে, তার মানে n1 আমার কত হবে? 3, n2 কত হবে? 4। আর কি বলছে? আমার হিলিয়ামের ক্ষেত্রে z এর মান কত? হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু z এর মান কত হয়? 2 হয়। এবার যদি এখানে আমরা ফর্মুলায় ফেলাই, তার মানে 1/λ equals to z square মানে 2 স্কয়ার into RH মানে 10, 9, 6, 7, 8 into 1/n1 এর স্কয়ার মানে 9 minus 1/n2 এর স্কয়ার মানে 16। এখান থেকে যে আনসারটা আমরা পাবো সেটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে আমরা কি হবে? আমরা ল্যামডার মান কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? বোঝা গেল?
এবার আমরা থার্ড একটা অঙ্ক দেখছি, প্রবাবলি এটাই আমাদের লাস্ট, না এরপরে আমরা আরেকটা অঙ্ক করব। আচ্ছা, কি বলছে যে বামার সারণীর ক্ষেত্রে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখা বর্ণালী কোনটি? দীর্ঘতম রেখা মানে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখা বর্ণালী কোনটি? আমরা আগের দিন কি বলেছিলাম, আমরা যখন বর্ণালী পড়ছিলাম আমরা তখন কি বললাম যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখা বর্ণালী সব যদি আমাদের এনার্জিটা বাড়ে তাহলে আমাদের কি হবে, এনার্জিটা যখন আমাদের বাড়ছে তখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কি হচ্ছে, কমে যাচ্ছে। যেমন ধরো এটা যদি আমাদের বামার সারণী, তো মানে n equals to 2, এবার তার উপরে n equals to 3 4 5 যদি আমি ধরি, 3 4 5 যদি আমি ধরি, তাহলে এইখানে এখান থেকে একটা আসতে পারে, এখান থেকে আসতে পারে, আর কি হবে, এখান থেকে আসতে পারে। তো এই যে 5 যেটা, এটার এনার্জি কি, এটার এনার্জি সব থেকে বেশি, আর 3 এর এনার্জিটা কি সব থেকে কম? আমরা আগের দিন বলেছিলাম এনার্জি যত কমবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে, এনার্জি যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, তত কমবে। তাহলে সব থেকে কম এনার্জি আমার কোনটা, 3 এর। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হবে, যখন 3 থেকে 2 তে নেমে আসবে। তার মানে কোন ক্ষেত্রে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বেশি, মানে সব দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখা বর্ণালী পাবো যখন n equals to 3 থেকে n equals to 2 তে আমার তরঙ্গটা নেমে আসবো, যখন আমি সেখানে রেখা বর্ণালীটা পাবো, সেই বর্ণালীটা কি হবে, সেটার দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, সব থেকে বেশি হবে। বোঝা গেল? আচ্ছা, আর তারপরে কি বলছে যে হিলিয়ামের ক্ষেত্রে দ্বিতীয় যে কক্ষটা, দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত? হিলিয়াম না, কিন্তু কি বলছে, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে, হিলিয়াম প্লাস, প্লাস মানে সেখানে ইলেকট্রন কটা আছে, হিলিয়াম প্লাস মানে ইলেকট্রন কিন্তু সেখানে একটা আছে। হিলিয়ামে দুটো ইলেকট্রন থাকে, কিন্তু হিলিয়াম প্লাসে কটা ইলেকট্রন থাকবে, হিলিয়াম প্লাসে একটা ইলেকট্রন থাকবে। তাহলে হিলিয়াম প্লাস যদি আমরা বলি, তাহলে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে আমার জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু আমার 2। আর কি বলছে, দ্বিতীয় কক্ষ, দ্বিতীয় কক্ষ মানে আমার এন এর ভ্যালু কত, 2। তাহলে আমি যদি আর এর মান বের করতে চাই তাহলে আর 2 বের করব, তাহলে কত হবে এটা আমার জেড স্কোয়ার। তাহলে আর টুর ভ্যালুটা আমার কত হবে, আর টুর ভ্যালুটা আমার হবে এন স্কোয়ার বাই জেড ইন্টু 0.529। এটা করলে আমার এখানে এন স্কোয়ার কত হবে, 2 স্কোয়ার বাই 2 ইন্টু 0.529। এটা করলে যেটা আনসার হবে তত অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে আমার হিলিয়াম কক্ষের যে হিলিয়াম প্লাসের যে দ্বিতীয় কক্ষের যে ব্যাসার্ধটা, সেই দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধটা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আজকে আমরা কিন্তু অনেকটা জিনিসই করেছি। আমরা ফার্স্টে কি করলাম, আমরা একবার একটু রিক্যাপ করে নিই যে আমরা আজকে কি কি করেছি। তো আমরা যেটা করেছি আজকে, সেই জিনিসগুলো যদি আমরা একবার একটুখানি চোখ বুলিয়ে নিতে যাই। ফার্স্টে আমরা কি করলাম, আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করলাম, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের আমরা ডেরিভেশন করলাম, করে আমরা সেটা কত পেলাম, আর ইকুয়ালস টু 0.529 অ্যামস্ট্রং ইন্টু এন স্কোয়ার বাই এইচ। এটা হচ্ছে আমাদের কক্ষপথের দৈর্ঘ্য আমরা পেলাম। তারপরে আমরা ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কত পেলাম, 2.18 ইন্টু 10⁸ জেড বাই এন, এটা হচ্ছে আমরা পেলাম। বুঝেছো? আচ্ছা, এটার পরে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা ইলেকট্রনের গতিশক্তিটা বের করলাম। সেই গতিশক্তিটা কত, -2.18 ইন্টু 10⁻18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা আমাদের ইলেকট্রনের মোট যে গতিশক্তি, সেই গতিশক্তিটা আমরা বের করতে পারলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে ইলেকট্রনের কক্ষান্তরের ফলে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বের করা শিখলাম। সেটা কত দেখলাম আমরা, সেটা আর এইচ ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা কি করলাম, আমরা সমারফিল্ডের তত্ত্ব দেখলাম, যেখানে সমারফিল্ড বললেন যে আমাদের যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষগুলো রয়েছে, সেই কক্ষপথগুলো বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে। সেই যে কক্ষগুলো আছে, সেই কক্ষগুলোর এক বা একাধিক উপকক্ষ থাকতে পারে। আসলে তার মানটা যেটা, সেই মানটাকে তিনি এল দ্বারা প্রকাশ করলেন, যেটাকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা।
আর সেটার মান কত হতে পারে, 0 থেকে n-1 অবধি হতে পারে। তারপরে তিনি কি বললেন, তিনি এটা বলার পরে সেখান থেকে হচ্ছে আমরা দুটো লিমিটেশন পেলাম। এক, যে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রে যে রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে সেটা কেন পাওয়া যাচ্ছে সেটার আমরা কোনো সঠিক ব্যাখ্যা পেলাম না, সেটা ফার্স্ট। আর সেকেন্ড কি, যে তিনি তার যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটাকে তিনি দ্বিমাত্রিক করে দিয়েছিলেন, কিন্তু আমাদের যে পরমাণু থাকে সেটা কিন্তু দ্বিমাত্রিক হয় না, পরমাণু কি হয়, পরমাণু আমাদের ত্রিমাত্রিক হয়। এটার পরে আমরা কয়েকটা অঙ্ক সলভ করার চেষ্টা করলাম, করে নিয়ে আমাদের যে চ্যাপ্টার, আমাদের আজকের যে পোর্শন আমাদের লেকচারে, সেই আজকের পোর্শনটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। ঠিক আছে, তোমরা ভালো মতো করে পড়ে নেবে, প্রত্যেকটা জিনিস পয়েন্ট পয়েন্ট করে রেডি করবে, ঠিকঠাক মতো করে লিখে, মানে পড়াটা যেন ভালো মতো করে এখন থেকেই রোজকার পড়া রোজ করতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষার আগে কোনো সেরকম সমস্যার সম্মুখীন তোমরা হবে না। ঠিক আছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো আপডেট তোমরা ঠিকঠাক মতো করে পেয়ে যেতে পারো। ঠিক আছে, নেক্সট লেকচারের আগে অবধি ভালো মতো করে পড়াশোনাগুলো রেডি করতে থাকবে। ঠিক আছে, বাই।